চব্বিশে ছিল ঘোর অমানিসা। ছাত্র জনতা মিলে বুকের রক্তে রাঙালে দেশটা আলোর ঠিকানা দিলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফির হাসান। আমার আজকের উপস্থিত বক্তব্যের বিষয় জুলাই বিপ্লব। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা ঘটে, যা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিতি পায়। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয়। আন্দোলনের কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, যারা বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সোচ্চার হয়। সরকারের দমন নীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সরকারের পতনের মাধ্যমে শেষ হয় এবং এটি জাতির দ্বিতীয় স্বাধীনতার নাম ধারণ করে। 2018 সালে প্রথমবারের মতো কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্র সমাজ আন্দোলনে নামলে তা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। যদিও সে সময় সরকার কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে 2024 সালে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায়ের পর দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি আবারও নেতৃত্ব দেয় এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জুলাই মাসের আন্দোলন বাংলা ব্লকের নামে পরিচিতি পায়, যা দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে রূপ নেয়। এ সময় আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের দলীয় ক্যাডাররা অতিরিক্ত বল প্রয়োগ করে। এই আন্দোলনের সময় 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নামে এক শিক্ষার্থী শহীদ হয়, যিনি ছিলেন জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। এই মৃত্যুর পরই আন্দোলন আরো তীব্রতর হয়, জোরালো হয়। এক সময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি 25তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ বলেছিলেন, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই এমন জীবন করো যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখবে। সেই ফারহান ফাইয়াজও ধানমন্ডিতে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে শহীদ হন। দিনের পর দিন দেশ জুড়ে সহিংসতা আরো ছড়িয়ে পড়ে। ঢাকা সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। সরকার কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু সরকারের দমন নীতি ক্রমেই গণহত্যায় রূপ নেয়। পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থানরত সাধারণ ছাত্রছাত্রীরাও রক্ষা পায়নি। এভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করার নামে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডারদের গুলিতে হাজারো মানুষ প্রাণ হারায়, যাদের মধ্যে শিশুরাও ছিল। আন্দোলনের শহীদদের মধ্যে প্রথম আবু সাইদ ও আন্দোলন চলাকালীন সবার মাঝে পানি ও বিস্কুট বিতরণকারী মীর মুগ্ধর মৃত্যু জাতির বিবেককে গভীরভাবে নাড়া দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবেদন অনুযায়ী 1581 জন মানুষ নিহত হয় এবং এর মধ্যে 127 জন ছিল শিশু। দমন পীড়নের মুখে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে এই আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয়। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সিদ্ধান্তে এবং আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সারা দেশ থেকে ছাত্র জনতা রাজধানী ঢাকায় জড়ো হতে শুরু করে। পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মধ্যেও আন্দোলন থেমে থাকেনি। অবশেষে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। জনগণের চাপ ও গণহত্যার বিচারের ভয়ে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন। জুলাই বিপ্লব 2024-এর বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই গণ অভ্যুত্থান প্রমাণ করে জনগণের সম্মিলিত শক্তি কোনো স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে টিকে থাকতে পারে না। এই বিপ্লবের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এবং একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা হয়। তাই চিৎকার করে বলতে চাই, আমরা দেখিনি 52-এর ভাষা আন্দোলন, দেখিনি 71-এর মুক্তিযুদ্ধ, তবে দেখেছি 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধন্যবাদ।